এই গল্পটা হলো এক চাষি কেশব ও তার বউ মধুমতির। কেশব আম, লেবু আর তেঁতুল চাষ করত। তারপর ওর জমির পাশে একটা ছোট্ট দোকান করে ও সেগুলো বিক্রি করত, কিন্তু তাতে রোজগার খুব কম ছিল। একদিনের কথা, গ্রামে এক সরকারি ঘোষণা হলো, গ্রামের লোক সবাই শোনো শোনো, সরকারের পক্ষ থেকে কাল থেকে 15 দিনের জন্য রোজগার শিবির বসছে, যেখানে মহিলাদের জন্য আচার, মোরব্বা, সব রকম কুটির শিল্পের প্রশিক্ষণ দেওয়া হবে। আজই পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে নিজের নাম লিখিয়ে আসুন। এই কথা শুনে মধুমতি কেশবকে বলল, আমিও এই শিবিরে গিয়ে মুরব্বা বানানো শিখব। আরে মোরব্বা বানিয়ে তুমি কি করবে? আমাদের গাছের আম, তেঁতুল, লেবু এদের দিয়ে আচার বানিয়ে বাজারে বিক্রি করব, তাতে আমাদের রোজগার বাড়বে। এটাও একবার চেষ্টা করে দেখা যাক। পরের দিন মধুমতি সরকারি শিবিরে গেল। ওখানে আম, তেঁতুল আর লেবুর মুরব্বা বানানো শেখানো হলো। ও প্রত্যেক দিন শিবিরে গিয়ে নতুন নতুন জিনিস বানাতে শিখল। বাড়ি ফিরে মধুমতি লেবু আর তেঁতুলের আচার বানালো। এই নাও, একটু চেখে দেখে বলো তো কেমন হয়েছে। খুব ভালো। কেশব তো পুরো বাটি চেটে পুটে খেয়ে নিল। এইটা দেখে মধুমতি খুব খুশি হলো আর হাসতে শুরু করলো। এখন যা খাবার খেয়ে নাও, কাল থেকে কিন্তু আর খেতে পাবে না। কেশব তার বউর দিকে তাকালো, আবার খেতে শুরু করলো। পরের দিন কেশব তার গুমটিতে আচারও রাখা শুরু করলো। কেশবের গুমটি গ্রাম থেকে অনেক দূরে ছিল, এর জন্য এখানে মানুষজনের চলাচল খুব কম ছিল, খুব একটা বিক্রিও হতো না। আমার মনে হয় না এসব জিনিস এখানে বিক্রি হবে। আরে এত রোদ্রে এখানে কে আসবে বলো তো? তুমি এসব বলো না তো। পরের দিন থেকে মধুমতি গুমটির সামনে একটা জলের কলসি রাখলো। এখন লোক জল খেতে আসবে আর আচার ও মুরব্বাও কিনবে। মধুমতির এই ভাবনা কাজে লেগে গেল। লোক জল খেতেও এলো, আচার আর মুরব্বাও কিনতে শুরু করলো। এখন মধুমতিকে রোজ অনেক আচার ও মুরব্বা বানাতে হতো। ব্যবসা তো এবার খুব ভালোই চলছে। হ্যাঁ, কিন্তু আমার এখন সাহায্যের দরকার। আমি ভাবছি আমার ছোট বোনকে এখানে ডেকে নেব, তাহলে কাজেও সুবিধা হয়ে যাবে। তুমি যেমন বলবে গিন্নি। মধুমতি আর তার বোন দুজন মিলে আচার ও মুরব্বা বানাতে শুরু করলো। ধীরে ধীরে তাদের ব্যবসা আরো এগোতে লাগলো এবং তাদের গুমটিতে আরো ভিড় জমতে লাগলো। কিছুদিন পর ওর গুমটি দোকানে পরিণত হলো, আর মধুমতি ৩-৪ জন মহিলাকে কাজের জন্য বাড়িতেই ডেকে নিল। মধুমতি আর কেশবের পরিশ্রমে তারা 1 বছরের মধ্যে একটা গোডাউন কিনে নিল আর সেখানে একটা আচার ফ্যাক্টরি গড়ে তুলল। এখন মধুমতি নিজেই অন্য মহিলাদের ট্রেনিং দিতে শুরু করলো আর তাদের পারিশ্রমিকও দিতে শুরু করলো। মধুমতি পাঁপড় বানানো শুরু করলো। এখন তাদের আচারের ফ্যাক্টরি থেকে শহরের দোকানে আচার, পাঁপড় আর মুরব্বারও সাপ্লাই হতো। কেশব আর মধুমতি খুব খুশি ছিল, কারণ তাদের ব্যবসা খুব বাড়ছিল। তারপর একদিন তাদের খুশির কোনো সীমানা ছিল না, যেদিন একটা বড় কোম্পানির অফিসার তাদের কাছে এলো। আপনাদের মুরব্বা আর আচার খুব সুস্বাদু। ধন্যবাদ। আমরা এক্সপোর্টের ব্যবসা করি, আর দেশি আচার, মোরব্বা, চাটনি, পাঁপড় এগুলো বিদেশে খুব চলে। আমরা চাইছিলাম যে আপনি আমাদের সঙ্গে বিদেশের জন্য ব্যবসা শুরু করুন। বিদেশে? হ্যাঁ, আর এই জন্য আমরা আপনাদের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করতে চাই। মধুমতি আর কেশব অনেক বড় একটা কন্ট্রাক্ট পেল, যাতে ওদের ভাগ্য খুলে গেল। শুরুতে ওদের একটা ফ্যাক্টরি ছিল, এখন প্রতি রাজ্যে একটা করে ফ্যাক্টরি আছে ওদের। প্রত্যেক শহরে ওদের প্রোডাক্ট বিক্রি হতো। এখন কেশব আর মধুমতির একটা বড় ফ্যাক্টরি তৈরি হলো, শ্রী কৃষ্ণ ফুডস। এই কোম্পানির চর্চা শুধু ভারতবর্ষেই নয়, সারা বিদেশেও ছড়িয়ে পড়ল। মিতালি, এই দেখো, দুধের স্বরকে এইভাবে ভালো করে ফুটিয়ে তার থেকে শুদ্ধ দেশি ঘি বানানো হয়। ঠিক আছে ঠাম্মা। আচার বানানোর জন্য সবার আগে যেটা দরকার তা হলো আমকে
ভালো করে শুকিয়ে নিতে হবে। কেন ঠাম্মা? কারণ আমের মধ্যে যদি একটুও জল থেকে যায় তাহলে মশলা মেশানোর পরে স্বাদ একটুও ভালো হয় না। ঠিক আছে ঠাম্মা, আমি বুঝতে পেরেছি। এইভাবে মিতালি তার ঠাকুমার থেকে অনেক কিছু জিনিস বানানো শিখল। মিতালি রান্না করতে খুব ভালোবাসত। সময় এগোতে লাগলো, আর এখন মিতালি সুন্দরী এক যুবতী হয়ে উঠেছিল। ঠাকুমা মিতালির বিয়ে এক সুপুরুষ যুবক মহেশের সাথে দিলেন। মিতালি আর মহেশ তারা একসাথে আনন্দে দিন কাটাচ্ছিল। 1 বছর পর মিতালি আর মহেশের 2 যমজ সন্তান হলো, যাদের নাম তারা অলোক আর আদিত্য রাখল। দুজনের সুখেই দিন কাটছিল। মহেশ তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করছিল। কিছু সময় পর মিতালির ঠাকুমা মারা গেলেন। কেঁদে কেঁদে মিতালির শরীর খারাপ হয়ে গেল। এখন মিতালির জীবনে ওর আপনজন বলতে শুধু 3 জন ছিল, মহেশ আর তার 2 সন্তান। মিতালি নিজেকে সামলে নিল, আর তারপর তার স্বামী ও সন্তানদের সেবায় ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু হয়তো ভগবান মিতালির জীবনে খুব কম সুখ লিখেছিলেন। একদিন মহেশের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, যার ফলেও শয্যাশায়ী হয়ে গেল। মিতালি এটা বুঝতে পারছিল না যে কিভাবে সে নিজেকে সামলাবে এবং সন্তানদের বড় করে তুলবে। কিছুদিনের মধ্যেই তাদের ঘরে খাদ্যের অভাব দেখা দিল। তাদের কাছে ওষুধ কেনারও টাকা ছিল না। আর তারপর একদিন মহেশও এই পৃথিবীর মায়া ত্যাগ করল। মহেশের মৃত্যুর ফলে মিতালির জীবনে আরও দুঃখ নেমে এলো। সংসারে মহেশই একমাত্র উপার্জন করত, যার চলে যাবার ফলে সংসারের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল। মিতালি কোনো দিন উপার্জন করেনি, কিন্তু এখন তার কাছে আর কোনো উপায় ছিল না। এখন যদি আমি রোজগার করতে না পারি তাহলে আমার 2 সন্তানই না খেতে পেয়ে মারা যাবে। আমাকে রোজগার করতেই হবে, কিন্তু কিভাবে রোজগার করব? আমি তো সেভাবে কোনো কাজই শিখিনি, এমনকি পড়াশোনাটাও জানি না। মিতালি এই চিন্তায় ডুবে ছিল। সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। হঠাৎ তার নজর ঘরে থাকা এক পাত্রর দিকে গেল। আচার, হ্যাঁ, আমি তাহলে আচার বানিয়ে বিক্রি করতে পারি। মিতালি আচার বানাতে শুরু করলো, আর যেই তার আচার তৈরি হয়ে গেল সে সেটাকে একটা বড় পাত্রে ভরে ফেলল। এই আচার মিতালি বাজারে নিয়ে গেল। সেখানে চেঁচিয়ে চেঁচিয়ে মিতালি আচার বিক্রি করল। বেশ অনেকে মিতালির থেকে আচার কিনল। আর সন্ধে হওয়ার পর মিতালি বাড়িতে এসে তার উপার্জন দেখে খুব খুশি হলো। সেই টাকা দিয়ে মিতালি আরও আম কিনল, আর তার 2 সন্তানের জন্য খাবার জিনিস কিনে নিয়ে গেল। পরদিন মিতালি আবার আচার বানালো। আবারও সে বাজারে গিয়ে সেগুলো বিক্রি করল। কিছুদিনের মধ্যেই মিতালির আচার পুরো শহরে খুবই বিখ্যাত হয়ে উঠেছিল। আর এখন সবাই লাইন দিয়ে মিতালির আচার কিনতে শুরু করলো। মিতালি খুশি ছিল, কারণ সে প্রয়োজনের তুলনায় বেশি উপার্জন করছিল। আর তার 2 সন্তানের লালন পালন বেশ ভালোভাবেই হচ্ছিল। কয়েক বছরের মধ্যেই মিতালির 2 ছেলে বড় হয়ে গেল, আর এখন তারা দুজনেই এক ভালো স্কুলে লেখাপড়া করছিল। মিতালি আচার বানিয়ে বানিয়ে একটা বেশ বড় বাড়ি বানিয়ে ফেলল। আর এখন মিতালি বাজারে একটা বড় দোকানও কিনে ফেলেছিল। এখন সে আচারের সাথে সাথে অন্য আরও অনেক কিছু বিক্রি করছিল।
মিতালি তার সাহায্যের জন্য আরও অনেককে কাজে নিযুক্ত করল। এর ফলে গ্রামের অনেক গরিব মহিলা কাজও পেয়ে গেল আর তাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠল। যত দিন যাচ্ছিল মিতালির রোজগার ততই বাড়ছিল। মিতালি তার ব্যবসা বাড়ানোর জন্য নতুন প্রযুক্তির সাহায্য নিল। তার সেই ছোট্ট ব্যবসা এখন বিশাল এক ফ্যাক্টরি হয়ে উঠেছিল আর বাজারের তার সেই ছোট্ট দোকানটা বিশাল বড় এক কোম্পানি হয়ে উঠেছিল। মিতালি এক অশিক্ষিত গরিব বিধবা থেকে এখন এক বিশাল বড় কোম্পানির কর্ত্রী হয়ে উঠেছিল। আর এখন যখন রিপোর্টার তাকে জিজ্ঞেস করলেন, আচার বানিয়ে আপনি এত বড় একটা কোম্পানি তৈরি করলেন, ম্যাডাম আপনি কি এটা আমাদের বলবেন? এর পেছনে আপনার প্রেরণা কি ছিল? প্রয়োজন? যদি আমার রোজগার করার প্রয়োজন না থাকতো তাহলে আমি আচারও বানাতাম না আর এত বড় ব্যবসাটাও হতো না। মিতালি ম্যাডাম, আপনার এই সাহসিকতার জন্য আপনাকে কুর্নিশ, আর আমার শুভেচ্ছা রইল যাতে আপনার এই ব্যবসা খুবই দ্রুত আন্তর্জাতিক ব্যবসার রূপ নিতে পারে। তাহলে ম্যাডাম, আপনার এই জীবনের গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনে সফল হতে গেলে সব সময় কঠোর পরিশ্রম করা প্রয়োজন। গল্পটা হলো আজবনগরের। আজবনগরে গোপী তার স্ত্রী শিলার সাথে থাকত। গোপী খুবই গরিব ছিল। নিজের স্ত্রী শিলার সাথে শ্রমিকের কাজ করত খাদানে। গোপী আর শিলা সারা দিন ময়দানে পাথর ভাঙার কঠিন পরিশ্রম করত আর রাতে বাড়ি ফিরে খাবার খেয়ে নিজেরা ঘুমিয়ে পড়ত। একদিন সকালে যখন গোপী আর শিলা কাজে যাচ্ছিল তখন শিলা গোপীকে বলল, আজ খুব দুর্বল লাগছে, হাঁটতেও ইচ্ছে করছে না। আরে কিছু না, নাইট শিফটের জন্য এরকম হচ্ছে। গোপী আর শিলা ময়দানে পৌঁছে পাথর ভাঙতে শুরু করে দেয়। হঠাৎ করে পাথর ভাঙতে ভাঙতে শিলা পড়ে গেল। গোপী শিলার দিকে দৌড়ে গেল, জল খাইয়ে শিলার জ্ঞান ফেরালো। শিলার জ্ঞান ফিরতেই ঠিকাদার বলল, আয় গোপী, ওকে হাসপাতালে নিয়ে যাও, এই নাও টাকা। ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে গোপী সরকারি হাসপাতালে এলো। শিলার চেক আপ করিয়ে ডক্টর বলল, রক্ত কম হওয়ার জন্য দুর্বলতা, তাড়াতাড়ি রক্ত দিতে হবে। ডাক্তারবাবু, কত খরচা হতে পারে? খরচা তো অনেক হবেই। আর অন্য কোনো চিকিৎসা আছে কি? যদি রক্ত দিতে না চাও তাহলে ওকে রোজ টমেটোর জুস খাও। টমেটোর জুস? বাজারে তো টমেটোর অনেক দাম চলছে। সেটা তুমি দেখো, আমি আমার কাজ করেছি। গোপী শিলাকে বাড়ি নিয়ে এলো আর শিলাকে শুইয়ে দিয়ে টমেটো খুঁজতে বাইরে বেরিয়ে পড়ল। আমার কাছে টাকা নেই। টাকা নেই তো টমেটোর নেই, চাষিরা তো অনেক দাম চাইবে, এবার আমি কি করব? হাঁটতে হাঁটতে গোপী এরকমই ভাবছিল। তখন ওর নজর শাহুকারের ঘরের সামনে একটা ডাস্টবিনের ওপর পড়ল। ডাস্টবিনে একটা পচা টমেটো ছিল। কারোর কাছ থেকে ভিক্ষা চাওয়ার থেকে এই টমেটোর বীজ মাটিতে পুঁতে দিই, সময় লাগবে কিন্তু নিজের গাছেই টমেটো হবে। গোপী পচা টমেটো বাড়ি নিয়ে এলো আর টমেটোর বিচি ঘরের সামনে ছড়িয়ে দিল আর ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে রাতে জমি কাঁপতে শুরু করলো আর ওদের ঘুম ভেঙে গেল। মনে হয় ভূমিকম্প এসেছে। না না, ভূমিকম্প না, ময়দানে ব্লাস্ট হয়েছে হয়তো, শুয়ে পড়ো। সকাল হয়ে গেল। গোপী বাড়ির বাইরে এলো। বাইরে এসেই ও দেখলো যে ওর সামনে একটা বিরাট টমেটো দাঁড়িয়ে আছে, যেটা একটা পাহাড়ের মতো ছিল। গোপী নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারছিল না। ও চিৎকার করে শিলাকে ডাকলো। শিলা বাইরে এলো আর টমেটো দেখে ও হতবাক হয়ে গেল। কালকেই তো বীজ লাগালাম আর আজ এত বড় টমেটো। কি বুঝলে শিলা? না ব্লাস্ট হয়েছিল রাতে, না ভূমিকম্প হয়েছিল, মাটি কাঁপছিল কারণ এই টমেটো পড়েছিল। দেখতে দেখতে খবরটা পুরো আজবনগরে ছড়িয়ে পড়ল আর বিশাল টমেটো দেখার জন্য লোকের ভিড় জমা হতে লাগলো। গোপী হাতে ছুরি নিয়ে টমেটো কাটতে লাগলো, তো হাতের ছুরিটাই কেটে গেল। বাপরে বাপ, এই টমেটোটা খুবই শক্ত। এবার জুস কি করে বের করব? তখনই ঠিকাদার ওখানে চলে আসে।
টমেটো দেখে ঠেকেদারও হতবাক হয়ে গেল। মালিক, আজ আমি কাজে যেতে পারবো না, আমাকে টমেটোর জুস বের করতে হবে। আরে গোপী, আমি শিলার খবর নিতে এসেছিলাম, কিন্তু এই টমেটোর দেখে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি টমেটোর জুস বের করেছো? কিভাবে বের করবো মালিক? টমেটোটা এত শক্ত যে ছুরিটাও কাজে লাগছে না। ছুরি দিয়ে কাজ হবে না। আমি ময়দান থেকে বোরকেল মেশিন, কিছু ট্যাঙ্কার আর ওয়াটার পাম্প বানিয়ে দিচ্ছি। বোরবেল মেশিন দিয়ে ফুটো করে পাম্প দিয়ে জুস বের করতে হবে, বুঝলে? তারপর আর কি, ঠেকেদার তাড়াতাড়ি ফোন করলো আর সব জিনিস হাজির হয়ে গেল। বোরওয়েল মেশিন টমেটোর ওপরে তোলা হলো আর টমেটোকে ড্রিল করা হলো। তারপর টমেটোর ফুটোতে ওয়াটার পাম্প ঢোকানো হলো আর পাইপ ট্যাঙ্কারে ঢুকিয়ে দেওয়া হলো। পাম্প চালু হতেই টমেটোর জুস ট্যাঙ্কে ভর্তি হতে শুরু করে দিল। দেখতে দেখতে 20টা ট্যাঙ্কি ভর্তি হয়ে গেল আর টমেটো চুপসে মাটিতে পড়ে গেল। 20 ট্যাঙ্কি জুস বের করা হয়েছে গোপী। এইটা শুনে গোপী হয়রান হয়ে গেল। শিলা সারা জীবন খেলেও শিলা এত জুস শেষ করতে পারবে না। 20টা ট্যাঙ্কির জুস দিয়ে কি করব? তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। ঠেকেদারের কথা শেষ হতে না হতেই একটা কোম্পানির কিছু অফিসার ওখানে চলে এলো আর বলতে লাগলো, মিস্টার গোপী, আমার লন্ডন সস কোম্পানি থেকে এসেছি। আমাদের কোম্পানি সস তৈরি করে, তার জন্য টমেটোর জুস চাই। আমরা তোমার সব জুস কিনে নেব। তুমি কি জানো গোপী, 20টা ট্যাঙ্কির ওরা কত টাকা দেবে? পুরো 5 কোটি টাকা। কথাটা শুনেই শিলা আর গোপীর মাথা ঘুরে গেল। এটা তো খুবই ভালো কথা, কিন্তু সব জুস আপনারা নিয়ে যাবেন তো শিলা কি খাবে? কোনো মজা করছো গোপী? যত খুশি তত রেখে দিন, কিন্তু আপাততই 5 কোটি টাকা চেকটা আপনার কাছে রেখে দিন। এরকম বলে অফিসার গোপী আর শিলাকে 5 কোটি টাকার চেক ধরিয়ে দিল। এইভাবে বিশাল টমেটোটা শিলা আর গোপীর শুকনো জীবনটা রসালো আর রঙিন করে তুলল। রঘু একজন সার্কাসের লোক ছিল। গ্রামে গ্রামে গিয়ে ও কলা প্রদর্শন করত। ওর বউ রঞ্জনা আর 10 বছরের ছেলে ভীমও ওদের সাথেই সার্কাস করত আর নিজেদের জীবনযাপন করত। একদিন বিকেলে সার্কাস শেষ করে রঘুর ফ্যামিলি নিজেদের জামা কাপড় নিয়ে অন্য গ্রামের দিকে রওনা দিল। বাবা, আমরা কোথায় যাচ্ছি? জানি না রে বাবু, শুধু চলতে থাক। সামনে যে গ্রাম আসবে, 1 সপ্তাহে ওখানেই ডেরা বাঁধবো, ওখানেই খাবো আর ওখানেই রোজগার করব। হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল, কিন্তু কোনো গ্রাম আসলো না। তিনজনই জঙ্গলের রাস্তা দিয়ে ক্লান্ত হয়ে একটা নদী কিনারায় পৌঁছে গেল। আরে শোনো, এই নদী তো আমাদের রাস্তা আটকাচ্ছে। দাঁড়াও, নিশ্চয়ই এখানে কোনো নৌকা থাকবে যা আমাদের নদী পার করে দেবে। এরকম বলে রঘু বোটের অনেক খোঁজ করল, কিন্তু ও কোনো বোট খুঁজে পেল না। নিরাশ রঘু ফেরত চলে এলো। চারিদিকে শুনশান, না কোনো নৌকা না কোনো মানুষ। কি করি? যে গ্রাম থেকে বেরিয়েছিলাম ওই গ্রামেই ফেরত চলে যাই। সকালে আসবো, তাহলে বোটও পেয়ে যাব। না, ফিরে যাওয়াটাও বোকামি হবে। এখানেই নদীর ধারে আশ্রয় নিয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আর তারপর সকালে এগোনো যাবে। ঠিক আছে, তুমি লাকড়ি নিয়ে চলে এসো, আমি খাবারের তৈরি করছি। রঘু লাকড়ি নিতে চলে গেল। ভীম নদীর কিনারায় খেলতে শুরু করলো আর রচনা খাবার বানানো শুরু করে দিল। রঘু শুকনো লাকড়ি নিয়ে এলো আর ও আগুন জ্বালিয়ে দিল। রঞ্জনা খাবার তৈরি করলো আর আগুনের ওপরে সবজি রেখে দিল আর রুটির আয়োজন করতে শুরু করলো। সবজি তৈরি হতেই রঞ্জনা রুটি বানানো শুরু করলো আর তিনজনই খাবার খেতে বসে পড়ল। তক্ষুনি নদীর কিনারায় একজন শিকারী এলো। তিনজনকে দেখে শিকারী ওদের কাছে এসে বলল, তোমরা তিনজন কারা? এখানে ডেরা জমিয়ে বসেছো কেন? আমরা সার্কাস দেখাই স্যার, রাত হয়ে গেছে তাই এখানেই বিশ্রাম নিচ্ছি, সকালে চলে যাব। পাগল নাকি? খাবার খেয়ে এখান থেকে চলে যাও। কোনো সমস্যা নেই স্যার। এটা জঙ্গল এলাকা, মাঝরাতে জঙ্গলের পশুরা জলে খেতে এখানে আসে, এমনকি বাঘও আসে এখানে। বাঘের নাম শুনে তিনজনই একদম কেঁপে উঠল
শিকারী তিনজনকে সাবধান করে বেরিয়ে পড়ল। শোনো, এখন আমরা কি করব? পিছনে ফেরার শক্তি নেই, আর সামনে যাওয়ার নৌকায়ও নেই। যা হবে দেখা যাবে, শুয়ে পড়ো এখন। এরকম বলে হতাশ রঘু ওদের সাথে নদীর কিনারাতেই ঘুমিয়ে পড়ল। হে ভগবান, এখন কি করব? আমাদের নৌকো পার করে দাও ভগবান। যে হঠাৎ করে রঞ্জনার নজর পড়ল বেঁচে থাকা আটার ওপর, আর ওর মাথায় একটা আইডিয়া আসলো। আটা নিয়ে রঞ্জনা একটা রুটি বেলা শুরু করে দিল। রঞ্জনা রুটি বেলতে থাকলো আর বেলতে বেলতে ও একটা বিশাল আকারে রুটি বানিয়ে ফেললো। এবার এই রুটিটাকে আমি আগুনে বানাবো। রঞ্জনা বিশাল আকারের রুটিটা তুললো আর আগুনের ওপরে রাখলো। একটুক্ষণ পরেই রুটি ফুলে তৈরি হয়ে গেল। অর্ধেক কাজ তো হয়ে গেছে, এবার বাঁচলো বাকি কাজ। রঞ্জনা রুটিটাকে বোটের আকার দিতে শুরু করলো। অনেক পরিশ্রমের পর নিজের কাজ করতেই রঞ্জনা রুটির একটা খুব সুন্দর বোট বানিয়ে দিল। বোট তৈরি হয়ে গেছে, এবার তো পুরো পরিবার জামা কাপড় সহ নদীর ওপারে পৌঁছে যাব। তারপর আর কি ছিল? উৎসাহিত রঞ্জনা রঘু আর ভীমকে আওয়াজ দিল, আরে শোনো ভীমু, উঠে পড়, চলো জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা নদীর ওপারে যাব। আওয়াজ শুনে রঘু আর ভীম জেগে পড়ল আর রঞ্জনার দিকে আশ্চর্যজনক নজরে দেখতে শুরু করলো। তুমি কি পাগল? নৌকা ছাড়া নদী পেরোবো কি করে? কে বললো যে বোট নেই? ওই দেখো। রঞ্জনা রুটির তৈরি বোটের দিকে ইশারা করলো। বোট দেখে রঘু আর ভীম আশ্চর্য হয়ে গেল। রুটির নৌকা? এটা তুমি কিভাবে বানালে? তখনই হঠাৎ করে বাঘের গর্জন শুনতে পেল। কথা বলো না, বাঘ চলে এসেছে, বোটে বসো আর চলো। তিনজনে জিনিসপত্র নিয়ে বোটের মধ্যে রাখলো আর বোটকে জলে নামিয়ে দিল, আর বোট ভাসতে শুরু করলো। তারপর তিনজন বোটে বসে আর বোট নদীর জলে ভাসতে ভাসতে আগে এগোতে থাকলো। ধন্যবাদ ভগবান, আমরা বেঁচে গেলাম বাঘের থেকে। তখনই হঠাৎ বোট কাঁপতে শুরু করলো। রঘু বোটের নিচে দেখলো মাছ বোটকে খাচ্ছিল। বাঘের থেকে তো বাঁচলাম, কিন্তু মাছদের থেকে কি করে বাঁচবো? মাছেরা নিচ থেকে নৌকো খাচ্ছে। হে ভগবান, এটা তো আমার মাথায় আসলোই না। এত গভীর নদী, আমরা তো ডুবেই মরে যাব। তখনই ভীম বলল, বাবা মা, ভয় পেও না, মনের সাহস রাখো। বেঁচে যাওয়ার রুটিগুলো এনেছো তো? তাতে কি হবে বাবা? আমরা রুটি টুকরো করে জলে ফেলবো আর মাছেরা তাতে ভেবাচেকা খেয়ে যাবে। হ্যাঁ, ভীমু ঠিকই বলেছে। তারপর কি ছিল? রঞ্জনা তাড়াতাড়ি বেঁচে থাকা রুটি বার করলো আর তিনজনই রুটি টুকরো টুকরো করে নদীর মধ্যে ফেলতে শুরু করলো। রুটির টুকরো দেখে মাছেরা বোট ছেড়ে জলের মধ্যে অন্য রুটিগুলো খেতে শুরু করে দিল। আর এইভাবে তিনজনই রুটির টুকরো ফেলতে শুরু করলো জলে আর তাড়াতাড়ি আগে এগোতে শুরু করলো। এরকম করতে করতে সকাল হয়ে গেল আর তিনজনই রুটি বোটের সাথে নদীর অন্য কিনারায় পৌঁছে গেল একদম সুরক্ষিতভাবে। নন্দন একজন কৃষক ছিল। ও নিজের কোনো জমি ছিল না, তাই ও লালার ক্ষেতে কাজ করত। ও সারা দিন ক্ষেতে কাজ করত আর যখন ফসল কাটানো হতো তখন লালাজি ওখানে চলে আসতো। আরে বাবা, গোলু মলু সব সবজি নিয়ে চলো। আরে লালাজি, আমার ভাগটা তো আমি ভুলে গেছি। লালা ওর লোকদের ইশারা করলো আর ওর লোকেরা কিছু সবজি আর ধান আলাদা করে দিল। লালাজি, এটা তো কম। আচ্ছা, তুই এখন বড় বড় কথা বলছিস? হ্যাঁ, তুই আমায় বলবি কোনটা কম আর কোনটা বেশি। লালাজি, এটা আমার প্রাপ্য। আমি সারাদিন আপনার খেতে কাজ করি, তাই আমাকে তো আমার প্রাপ্যটা দিতেই হবে। হ্যাঁ, বড় বড় কথা বলছিস তুই? দাঁড়া, তোর আমার খেতে কাজ করার হলে কর, তুই এইটুকুই ভাগ পাবি, বুঝেছিস? লালাজির লোকেরা বাকি সব আনাজ আর সবজি নিয়ে নিল আর ওখান থেকে চলে গেল। নন্দন হতাশ হয়ে পড়ল।
আমি এখন এত অল্প সবজি বেচে আর কত টাকাই বা কামাবো। হে ভগবান, আমায় কিছু তো সাহায্য করো। ওই সবজি আর আনাজ নিয়ে নন্দন বাজারে গেল। ওখানেও ব্যবসায়ীকে সবজি বিক্রি করলো। এই সব সবজির দাম 500 টাকা, আর এই ধানের হলো 1000 টাকা। এই নাও ভাই। সারা মাস কাজ করে নন্দন মাত্র 1500 টাকা পেল। ও হতাশ হয়ে পড়ল আর ওর বাড়ির দিকে যেতে লাগলো। রাস্তায় ওর একটা বুড়ির সাথে দেখা হলো। বাবু, আমায় একটু সাহায্য করবে? 2 দিন ধরে কিচ্ছু খাইনি। যদি তোমার কাছে কোনো খাবার থাকে তাহলে আমায় দাও। আমার কাছে তো খাবার মতো কিছুই নেই। তাহলে আমাকে কিছু টাকাই দাও বাবু, আমি কিছু খেয়ে নি। নন্দন ওর পকেটে হাত দিল। ওতে মাত্র 1500 টাকা ছিল। নন্দন একটা 100 টাকার নোট ওই বুড়ি মহিলাকে দিয়ে দিল। তোমার নিজের টাকার অভাব আর তুমি আমায় টাকা দিচ্ছ বাবু। ভগবান তোমার সব সময় মঙ্গল করুন, সুখে থেকো। নন্দন ওখান থেকে চলেই যাচ্ছিল, তখন ওই বুড়ি মহিলা ওকে আটকালো। দাঁড়াও বাবু, তুমি আমায় সাহায্য করেছো, আমিও তোমাকে কিছু দিতে চাই। আমার কাছে বেশি কিছু তো নেই, কিন্তু এটা টমেটোর চারা। এটা তোমার বাড়ির বাগানে পুঁতে দিও। নন্দন ওই টমেটোর চারা নিল আর ওখান থেকে চলে গেল। বাড়ি পৌঁছে ও সব কিছু ওর বউকে বলল। লালা দিনের পর দিন রক্ত চুষে খাচ্ছে। ও কোনোদিনও আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। ও তো ওরকমই অসভ্য লোক, কিন্তু তুমি ভালো করেছো ওই বুড়ি মহিলাকে টাকা দিয়ে। অন্তত উনি একবেলা তো খেতে তো পারবে। দাও, এই চারাটা আমি লাগিয়ে দিচ্ছি। মিনা ওই চারাটা বাগানে পুঁতে দিল। পরের দিন সকালে সূর্যোদয়ের পরে মিনা চারায় জল দিতে বাড়ির বাইরে এলো আর টমেটো চারাকে দেখে অবাক হয়ে গেল। আরে কি গো, শোনো, তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে? ওই দেখো, টমেটো গাছে সোনালি টমেটো। এটা সোনালি টমেটো না, সোনার টমেটো। মানে ওই বুড়ি মহিলা আমাকে জাদুর টমেটো চারা দিয়ে গেছেন। উনি কোনো সাধারণ মহিলা ছিল না, উনি কোনো ভগবান ছিল, ভগবান। মিনার এই কথা বলার পরে ওই চারা থেকে ধোঁয়া বেরোলো আর ওই বুড়ি মহিলাকে দেখা গেল। ভগবান সবার কাছে নিজে আসতে পারে না, তাই ভালো লোককে চেনার জন্য উনি আমাদের পাঠিয়েছেন। নন্দন, তুমি ভালো মানুষ, তাই এই সোনার টমেটো গাছ আমি তোমায় দিয়েছি। এই গাছটা রোজ একটা করে সোনার টমেটো দেবে, কিন্তু সাবধানে থেকো। যদি কেউ এই গাছটা নেয়ার চেষ্টা করে তার মৃত্যু হবে। তোমার মঙ্গল হোক। ওই ধোঁয়া আকাশের দিকে উড়ে গেল আর নন্দন আর মিনার তো কপালই খুলে গেল। ওই সোনার টমেটো বিক্রি করে নন্দন নিজের ক্ষেত কিনে নিল আর নন্দনের ছোট্ট বাড়ি এখন 2 তলা বাংলো হয়ে গেল। নন্দন আর ওর বউ মিনা এখন খুব খুশি ছিল। সোনার টমেটোর কথা সারা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল আর লালাও এই কথা জানতে পারল। সোনার টমেটো, ওই সোনার টমেটো গাছের জন্য নন্দন রাতারাতি বড়লোক হয়ে যাবে। ওই গাছটা আমার চাই, যেভাবেই হোক আমার চাই। চলো, তোমরা সবাই চলো। লালা রেগে মেগে নন্দনের বাড়িতে গেল। নন্দন, এই নন্দন, বাইরে বেরো। কে কে ক্ষুধার্ত কুকুরের মতো চিৎকার করছে? তোর এত বড় সাহস, তুই আমাকে ক্ষুধার্ত কুকুর বললি? ভুল হয়ে গেছে লালাজি, আপনাকে তো শুয়োর বলা উচিত ছিল, তাই না? হাসছিস? আমার ওপর হাসছিস? 2 পয়সা হয়েছে বলে তোমরা দুজন আমার মজা ওড়াচ্ছ? বলু হলু, নন্দনের বউকে ধরে ফেল। ভোলু মোলু তখনই মিনার হাত বেঁধে দিল। আরে আরে, এ কি করছো? চল আমাদের সাথে। ছেড়ে দাও আমায়। আমার বউকে ছেড়ে দে, ছেড়ে দে লালাজি। এইবার তো পথিক এসেছে পথে।
তুই তোর বউকে যদি চাস তাহলে ওই সোনার টমেটো গাছ আমাকে দিয়ে দে আর বউকে নিয়ে নে। কিন্তু সাবধান থেকো, যে এই গাছটা তুলতে চাইবে তার মৃত্যু হবে। তোমার মঙ্গল হোক। নন্দনের বুড়ি মহিলার কথা মনে পড়ল আর ওর মুখে হাসি ফুটল। আমি দেব, আমি তোমাকে ওই গাছ দেব, কিন্তু তোমাকে নিজে ওই গাছটা মাটি থেকে তুলতে হবে। বাবা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটা আর কি বড় ব্যাপার। নন্দন লালাকে বাগানে নিয়ে গেল। ওই হলো সোনার টমেটো গাছ। বাবা বাবা, এখন এই গাছ পুরো আমার হয়ে যাবে। লালা যেই গাছটা তোলার চেষ্টা করলো, মাটি থেকে গাছের লম্বা লম্বা শিকড় বাইরে বেরিয়ে এলো আর লালার শরীরকে আঁকড়ে ধরলো। কি বলু, আমায় বাঁচা 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 বাঁচা, আমায় বাঁচা। লালাকে বাঁচানোর জন্য ওর চেলারা এলো আর গাছের শিকড় ভোলু মলুকেও আঁকড়ে ধরলো। বাঁচাও, আরে বাঁচাও বাঁচাও। আরে লালা, তোর জন্য আমরাও ফেসে গেলাম, বাঁচাও। গাছের শিকড় লালার সাথে সাথে ভোলু মলুকেও মাটিতে ঢুকিয়ে নিল। আর কেউ আমাদের বিরক্ত করবে না। একদম। লালার মৃত্যু হলো আর সেদিনের পর থেকে নন্দন আর মিনার পাশাপাশি গ্রামবাসীদের জীবনেও শান্তি ফিরে এলো। সবাই লালার হাত থেকে মুক্তি পেল। নন্দনের সোনার টমেটো গাছ ওকে তো বড়লোক বানালোই, পাশাপাশি ও লালার মতো খারাপ লোককেও শেষ করলো।